আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়টি ছিল তিস্তাপাড়ের গল্প। গত ক্লাসে আমরা তিস্তাপাড়ের গল্প এই অধ্যায়টি শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পদ্মা জলের ঢেউয়ের খেলা এই অধ্যায়টি নিয়ে। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি মেলার ছবি দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাটির হাঁড়ি পাতিল, বাঁশ, কাঠ, বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়েছে। মেলার যে একটি বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থাকে, নাগরদোলা, অনেক লোকজন, এখানে সে চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু লেখা রয়েছে। আমরা লেখাগুলো একটু পড়ে দেখে বোঝার চেষ্টা করি এখানে কি বোঝানো হয়েছে। কল্পনাতে ভ্রমণ করি, নিজের মনে স্বদেশ গড়ি। পঞ্চরত্নের কল্পনায় স্বদেশ গড়ার কার্যক্রম খুব আনন্দের সাথে চলমান আছে। অর্থাৎ পঞ্চরত্ন যে কল্পনায় স্বদেশ গড়ার যে কার্যক্রম শুরু করেছিল তা এখানে আনন্দের সাথে যে এখনো চলমান আছে সেই বিষয়টি বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় পঞ্চরত্নে এসে পৌঁছেছে পদ্মা তীরের জনপদ রাজশাহীতে। অর্থাৎ এবার পঞ্চরত্নরা এসে পৌঁছেছে পদ্মা তীরের রাজশাহীতে। সেখানে থাকে আকাশের চাচাতো বোন মৃত্তিকা আপু আর রায়হান দুলাভাই। অর্থাৎ সেখানে আকাশের চাচাতো বোন এবং তার দুলাভাই থাকে। স্টেশনে পঞ্চরত্নকে নিতে এলো আপু আর দুলাভাই। স্টেশন থেকে বাসায় পৌঁছে সকালের নাস্তা খেতে খেতে মৃত্তিকা আপু আর রায়হান ভাই পঞ্চরত্নের বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে জানতেছিল। অর্থাৎ সকালের নাস্তা খেতে খেতে রায়হান ভাই এবং আপু জানতেছিল যে তাদের ভ্রমণের পরিকল্পনাটা কী। পরিকল্পনার কথা শুনে তারা বললেন, আগে তোমাদেরকে রাজশাহী সম্পর্কে একটি ধারণা দেই। এখানে রাজশাহীর গঠন প্রণালী সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়েছে এবং এর প্রাচীন ঐতিহ্যগুলো কী কী সে বিষয়ে কিছু বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। যেমন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এই 8টি জেলা নিয়ে গঠিত হয় রাজশাহী বিভাগ। বিভাগের প্রতিটি জেলা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ। তাছাড়া সিল্কের কাপড় আর রাজশাহীর আম এই দুই পণ্য বিশ্বে অনন্য বললেন রায়হান ভাই। অর্থাৎ এখানে রাজশাহীর গঠন প্রণালী এবং এর যে ঐতিহ্যগুলো রয়েছে সেই সব বিষয়ে তাদেরকে বর্ণনা দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে। এরপরে রয়েছে পরিকল্পনা অনুসারে এবার তারা পদ্মা তীরের জেলা রাজশাহীকে ঘুরে দেখার জন্য বেরিয়েছে। প্রথমে তারা গেল পদ্মা পাড়ে। সেখানে নদী তীরে জেগে ওঠা চরে মাসব্যাপী মেলা চলছে। মেলায় ঘুরতে ঘুরতে নানা রকমের সামগ্রী তাদের চোখে পড়ল, যেমন তাঁত, বাঁশ, বেত, মাটি, কাঁসা, পিতল, কাঠসহ বিভিন্ন উপকরণ তৈরি সামগ্রী। তাছাড়া খাবারের মধ্যে রয়েছে নানা রকমের মিষ্টি, পিঠা, পুলি, কলাইয়ের তৈরি রুটি ও নানা রকমের ভর্তা। অর্থাৎ মেলার মধ্যে যেসব আসবাবপত্র ছিল এবং যেসব খাবার ছিল তার ধারণা দেওয়া হয়েছে। মৃত্তিকা আপু আর রায়হান ভাইয়ের সাথে মেলায় ঘুরতে ঘুরতে তারা দেখতে পেল তাদের বয়সী আরও অনেকেই মেলায় এসেছে। তাদের কয়েকজন মেলায় এক প্রান্তে থাকা বড় বট গাছের নিচে বসে গান করছে। কয়েকজন আবার তার সাথে মিলে হাতে তালি দিয়ে সহপাঠীকে গান গাইতে উৎসাহ দিচ্ছে। কেউ কেউ গানের সাথে হাত পা নেড়ে নানা রকম ভঙ্গিতে নাচার চেষ্টাও করছে। মেলায় আসা দর্শনার্থীরা বিষয়টিকে বেশ উপভোগ করছে। পঞ্চরত্ন দেরি না করে সেখানে গিয়ে গানের আসরে যোগ দিল। সেখানে কবি নজরুল ইসলামের ভাটিয়ালি সুরের একটি গান হচ্ছিল। সেখানে কবি নজরুলের একটি ভাটিয়ালি সুরের গান হচ্ছিল। তারপরে দেওয়া রয়েছে মেলা। এখানে মেলার যে গানের যে আসর সেই আসরটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ছেলেমেয়েরা নাচতেছে এবং এখানে একজন শিল্পী গান গাইতেছে, অন্যজন ঢোল বাজাচ্ছে। এখানে সেই চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। যে গানটি গাইছিল গানটি হলো পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয়, পদ্মা নিয়ে যা ঝারে, এই পদ্মা ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে। মোর পরাণ বধু নাই, পদ্মে তাই মধু নাই, নাই রে বাতাস কাঁদে বাইরে, সে সুগন্ধ নাই রে। মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি নাহি ঝঙ্কার রে, ও পদ্মা রে ঢেউ তার ঢেউ উঠায় যেমন চাঁদের আলো, মোর বধুয়ার রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো।
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়, যদি দেখিস তারে দিস এই পদ্মা তার পায়, বলিস কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে ফেলে গেল চির অন্ধকারে। এই যে গানটি, এই গানটি গাইতেছে তারা। এবার সবার সাথে হাতে তালি দিয়ে গান করতে করতে ইরা খেয়াল করলো সবার হাতের তালি একই সময় হচ্ছে না। অর্থাৎ গান গাওয়ার সময় সবাই যে তালি দিচ্ছিল তাদের সবার তালি একই সময় হচ্ছে না, সেই বিষয়টি ইরা খেয়াল করেছে। গানের শেষে ইরা সমীরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা গান গাওয়ার সময় আমাদের সবার তালি একসাথে শেষ হলো না কেন? ইরার কথা শুনে সমীর বলল, তাল আর লয়ের সঠিক সমন্বয় হয়নি। অর্থাৎ তাল আর লয়ের সঠিক সমন্বয় হয়নি, সে কারণেই সবার হাতে তালি একসাথে শেষ হয়নি। পঞ্চরত্নের মধ্যে সমীর আগে থেকেই গান শেখে। মায়ের কাছে গান ও গানের তাল সম্পর্কে সে জেনেছে। বিষয়টি জানা থাকার ফলে সমীর তার বন্ধুদেরকে বিষয়টি বুঝিয়ে বলল। এই যে সবাই মিলে হাতে তালি দিচ্ছে, নির্দিষ্ট সময় পরে তালির শব্দ করছি, একে বলে তাল। অর্থাৎ নির্দিষ্ট সময় পর যে হাতে তালির শব্দ করা হচ্ছে সেটা হচ্ছে তাল, যা আমরা আগেই শ্রেণীতে জেনেছি। অর্থাৎ আগের শ্রেণীতে আমরা এটি শিখেছিলাম। এখানে গানটির যে তালে চলছে সেটি হলো 6 মাত্রার বা 6 সংখ্যার। এই তালকে বলা হয় দাদরা তাল। দাদরা তালের সংখ্যা এবং বোল সম্পর্কেও আমরা আগে জেনেছিলাম। অর্থাৎ দাদরা তালের মাত্রা সংখ্যা 6, বোল 6। আকাশ জানতে চাইল আগের ক্লাসে তারা দাদরা তালটি শিখেছে, কিন্তু এই গানের সাথে সেটি মিলছে না কেন? একথা শুনে সমীর বলল, আমরা তো আগের শ্রেণীতে জেনেছি প্রত্যেকটি তালের 3টে লয় আছে। প্রত্যেকটি তালের কয়টি লয় আছে? 3টে লয় আছে। সে অনুযায়ী দাদরা তালের চলন অনুসারে এটির 3টি লয় আছে, যথা বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়। অর্থাৎ তালের যে 3টি লয় আছে, এখানে 3টি লয় সম্পর্কে বলা হয়েছে। গানের ধরন অনুসারে তার তাল এবং লয় নির্ধারিত হয়। অর্থাৎ গানের ধরন কেমন সেই অনুসারে তাল এবং লয় নির্ধারিত হয়ে থাকে। কোনো গান বিলম্বিত লয়ে হয়, কোনোটির মধ্য অথবা দ্রুত লয়ে গাওয়া হয়। যে কোনো তালের বিলম্বিত গতিকে দ্বিগুণ কিংবা 3 গুণ করলেই তালের লয় বা গতি বেড়ে যায়। অর্থাৎ কোনো গানের লয়কে দ্বিগুণ বা 3 গুণ করলে গানের গতি বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। এই পাঠে আমরা হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তাল অনুশীলন করব। এখানে তালি এবং খালি দুটি জিনিস দেওয়া আছে, যেমন এখানে 1 2 3 4 5 6 এখানে সংখ্যা দেওয়া আছে। যেমন প্রথমে আছে ধা, ধি, না। যেমন 4 5 6 না, তু, না। একে আছে দা। এখানে প্রথমটিতে সংখ্যা দিয়ে লিখলে এমন বিলম্বিত লয়। বিলম্বিত লয়টি কেমন? 1 2 3 4 5 6, এটি হলো বিলম্বিত লয়। এরপরে এক মাত্রায় লিখলে তালটি হবে ধা, ধি, না, না, তু, না, ধা। একমাত্র লয় লিখলে এটি হবে বিলম্বিত লয়। যেমন দ্বিগুণ করলে ধা, দি, না, না, তু, না, ধা, দি, না, না, তু, না, ধা। দ্বিগুণ করলে এমন বল সহ মধ্য লয়, এটি হলো মধ্য লয়। এবং 3 গুণ করলে এমন বল সহ দ্রুত লয় হবে। যেমন ধা, দি, না, না, তু, না, ধা, দি, না, না, তু, না, ধা, দি, না, না, তু, না। এটি হলো 3 গুণ করলে বলটি একটু দ্রুত লয় হবে। এখানে সেই বিষয়টি বোঝানো হয়েছে। এবার সবাই মিলে হাতে তালি দিয়ে দাদরা তালের দ্রুত চলন শিখে নিল। গানের তালটি সম্পর্কে জানার পর কোরাসে গানটি গাইতে সবার বেশ ভালোই লাগলো। এরই মধ্যে মেলা অঙ্গনে মাইকের ঘোষণা থেকে তারা জানতে পারলো আজ বিকালে মেলার মঞ্চে রাজশাহী অঞ্চলের লোকগান পরিবেশিত হবে। অর্থাৎ লোকগান হচ্ছে রাজশাহীর একটি প্রচলিত এবং খুব জনপ্রিয় গান, যার মধ্যে রয়েছে আলকাপ গান, বারাসিয়া গান, ঝান্ডির গান এবং গম্ভীরা গান। এটি হচ্ছে রাজশাহী লোকগানের বিভিন্ন প্রকার। এই ঘোষণা শুনেই পঞ্চরত্ন খুব আনন্দিত হলো। মৃত্তিকা আপু আর রায়হান ভাইয়ের সাথে কথা বলে তারা আজকের সময়গুলো এই মেলাতেই কাটানোর সিদ্ধান্ত নিল। এসব গান সম্পর্কে তারা আগে সামান্য জেনেছে, কিন্তু কখনো তারা পরিবেশন করে দেখেনি বা শোনেনি। এখনকার জনপ্রিয় গান আঞ্চলিক গীতিরীতি নামে পরিচিতি হলেও সারা দেশে তার সমাদর রয়েছে। অর্থাৎ এসব গান আঞ্চলিক হলেও সারা দেশে এদের যে একটি সমাদর রয়েছে সে বিষয়টি বলা হয়েছে।
এই সুযোগে তারা পদ্মাপাড়ের বিভাগ রাজশাহী অঞ্চলের জনপ্রিয় সঙ্গীত রীতি সম্পর্কে জানতে পারবে। এসব গান থেকে তারা পদ্মাপাড়ের জনপ্রিয় সঙ্গীত রীতি সম্পর্কে জানতে পারবে। এরই মধ্যে রাজশাহীর বিখ্যাত কলাইয়ের রুটি ও রসুন ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা সহ বিভিন্ন রকমের ভর্তা, সাথে জিলাপি, গরম মিষ্টি দিয়ে দুপুরের খাবার পর্ব শেষ করলো। এখানে রাজশাহীর কলাইয়ের রুটি, রসুন ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা সহ বিভিন্ন রকমের ভর্তা, এগুলো একটি প্রচলিত এবং খুবই বিখ্যাত খাবার। বিকেল হতেই তারা আবারও মেলায় পৌঁছে গেল। সঙ্গীত পরিবেশনার তালিকা তৈরির কাজ শুরু করলো এবং এদিন বিকালে গান শোনার পাশাপাশি বিভিন্ন গানের দলের শিল্পীদের সাথে কথা বলে তারা স্থানীয় গান ও নাচের একটি তালিকা তৈরি করেছে। তাছাড়া তারা দুটি দলে ভাগ হয়ে মেলায় আগত স্থানীয় মানুষের সাথে কথা বলে লোকক্রীড়া, লোকশিল্প, লোকনৃত্য, লোকনাট্যেরও একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে। অর্থাৎ তারা গান এবং লোকক্রীড়া, লোকশিল্প, লোকনাট্য ইত্যাদি বিষয়ে বিভিন্ন তালিকা তৈরি করেছে। এই সব তথ্য সংগ্রহে মৃত্তিকা আপু আর রায়হান ভাই তাদের অনেক সহযোগিতা করলেন। অর্থাৎ তথ্যগুলো সংগ্রহ করতে রায়হান ভাই এবং আপু তাদেরকে সহযোগিতা করেছে। রাতে তারা বাসায় ফিরে দু দলের তৈরি করা তালিকাগুলো মিলালো। অর্থাৎ তারা যে দুটি দলে ভাগ হয়ে যে তালিকাগুলো তৈরি করেছে তার সাথে দু দলের তালিকাগুলো তারা মিলিয়ে দেখলো। তালিকাগুলো মিলানোর পর তারা দেখলো গম্ভীরা গান এর বিষয়ে তারা সবাই বেশ গুরুত্বের সাথে তথ্য নিয়েছে। এটি পরিবেশনাও তারা উপভোগ করেছে। আগুন বলল, গম্ভীরা গান কে বা কারা সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই গানের বিষয়বস্তু কি, কোথায়, কখন, কিভাবে এটি গাওয়া হয়, এই বিষয়ে কিভাবে আমরা আরও বিস্তারিত জানতে পারি। অর্থাৎ তার মনে কিছু প্রশ্ন জাগরিত হয়েছে যে গম্ভীরা গান কি, কারা সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, এই গানের বিষয়বস্তু কি, কোথায় থেকে কিভাবে উৎপত্তি হয়েছে, সেসব বিষয়ে তার মনে একটি প্রশ্ন জাগরিত হয়েছে। আগুনের এই কথা শুনে রায়হান ভাই বললেন, আমি তোমাদের এই সব তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, কারণ আমি চাঁপাইনবাবগঞ্জ সহ সমগ্র রাজশাহী বিভাগের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে শিল্পীদের সাথে কথা বলে বছর 2 আগে একটা গবেষণাপত্র তৈরি করেছিলাম। অর্থাৎ রায়হান ভাই শিল্পীদের কাছ থেকে ঘুরে ঘুরে একটি গবেষণাপত্র তৈরি করেছিল। তাদের সেই অভিজ্ঞতা থেকে তাদেরকে কিছু বিস্তারিত বলার চেষ্টা করলেন। গম্ভীরা গান, এখানে গম্ভীরা গান, এবার রায়হান ভাই গম্ভীরা সম্পর্কে বলতে লাগলেন। গম্ভীরা গানের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে। গম্ভীরা গানের উৎপত্তিস্থল কোথায়? গম্ভীরা গানের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে। তবে আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি হয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আধুনিক এই গম্ভীরা গানের প্রবর্তক কিংবদন্তি শিল্পী ওস্তাদ শেখ শফিউর রহমান ওরফে সুফি মাস্টার। দেশভাগের পর তিনি গোমস্তাপুর উপজেলায় রহনপুর বাজার এলাকায় পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করতেন। দেশভাগের পর শফি মাস্টার কোথায় বসবাস করতেন? গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকায় পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করতেন। নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে ধারণ করে গম্ভীরা গানের নানা নাতি চরিত্রের সৃষ্টি করে তিনি এই গানের নবনির্মাণ করেন। মূলত তিনি স্বভাবকবি ছিলেন। শফি মাস্টার মূলত স্বভাবকবি ছিলেন। অসংখ্য গম্ভীরা ও আলকাপ গান রচনা করেছেন। শফি মাস্টার অসংখ্য গম্ভীরা ও আলকাপ গান রচনা করেছেন। শুধু গান রচনাই নয়, গম্ভীরার নিজস্ব সুর, নাচের ভঙ্গি, অভিনয় এবং ছন্দভঙ্গির প্রবর্তক তিনি। নতুন নতুন বিষয়ের উপর গম্ভীরা লিখে এই গানকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছেন। গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী, সাধারণ মানুষের জীবনাচার, সামাজিক সমস্যা, আঞ্চলিক ভাষার সুনিপুণ প্রয়োগে লোকনাট্য গীতের এই ধারাটি বিকশিত হয়েছে। অর্থাৎ বাংলায় প্রচলিত বিভিন্ন ধরনের কাহিনী, সামাজিক জীবনযাপন, সামাজিক সমস্যা, আঞ্চলিক ভাষা, বিভিন্ন ধরনের লোকনাট্য সবকিছু মিলে এই ধারাটি বিকশিত হয়েছে। গানের সুরটি বিশেষ গঠনের হওয়ায় কারণে এটি গম্ভীরা সুর নামেই পরিচিতি পেয়েছে। কেন গম্ভীরা সুর নামে পরিচিতি পেয়েছে? গানের সুর বিশেষ গঠনের হওয়ার কারণে গম্ভীরা সুর নামে পরিচিতি পেয়েছে। তবে গম্ভীরা গানকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলেন চাঁপাইনবাবগঞ্জের আরও দুজন কৃতি সন্তান। তারা হলেন রাকিব উদ্দিন এবং কুতুবুল আলম জুটি। বাংলাদেশের সবার কাছে তারা গম্ভীরার নানা নাতি হিসাবে পরিচিত। নানার মুখে সাদা রঙের পাকা দাড়ি, মাথায় মাথাল, পরনে লুঙ্গি, হাতে 5 নিবা ছোট লাঠি, আর নাতনির পোশাক হলো গায়ে সেরা গেঞ্জি,
কখনো কাঁধে লাঙ্গল, পরনে লুঙ্গি ও কোমরে গামছা, পায়ে ঘুঙ্গুর, সেই গামছার আঁচলে কলাইয়ের রুটি অথবা ছাতু বাঁধা। অর্থাৎ নানা দিনের যে একটি পোশাক পরিচ্ছদ ছিল এখানে সেই বিষয়টিতে বলা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছ। বেশিরভাগ সময়ে ঢোল, হারমোনিয়াম, বাঁশি, তবলা, ঝুড়ি বাদ্যযন্ত্রগুলোর সাহায্যে গম্ভীরা গাইতে দেখা যায়। অর্থাৎ গম্ভীরা গানের যে বাদ্যযন্ত্র সেগুলো হলো ঢোল, হারমোনিয়াম, বাঁশি, তবলা, ঝুড়ি ইত্যাদি। সাধারণত বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসে এই নতুন বছরের শুরুতে অর্থাৎ বৈশাখ মাসে এই গান পরিবেশন করবার রীতি প্রচলিত আছে। অর্থাৎ বছরের শুরুতে বৈশাখ মাসে এই গানটি পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে সময়ের প্রকৃতি ও পরিবেশ নিয়ে বিভিন্ন শিল্পীর রচিত গম্ভীরা গানের সাথে নিজের মতো করে নতুন কথা সংযোজন করে গম্ভীরা গান রচনার চেষ্টা শুরু করে দিল। অর্থাৎ সুমির গম্ভীরা গান থেকে এবং নিজের কিছু সৃষ্টি করা বিষয় নিয়ে গম্ভীরা গান রচনা করার চেষ্টা শুরু করে দিলেন। পরের দিন সমীর বেশ আগ্রহের সাথে গম্ভীরা গানের যে অংশগুলো সে লিখেছে তার সুর সহযোগে গেয়ে শোনালো। যে গানটি গেয়ে শোনালো সেই গানটি হচ্ছে, বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ যত হয়, বৃক্ষ ছাড়া চারপাশের এই পরিবেশ বাঁচানোর উপায় নাই নানা হে, খাল বিল আর জল ধার যত, নদী নালা শত শত, পাহাড় জঙ্গল বন বনানির সঠিক রক্ষা করা চাই নানা হে, ঘূর্ণি বাতাস বজ্র ঝড়ে কত জনার প্রাণ যায়, আম কাঁঠাল ক্ষেতের ফসল সব কিছুরই ক্ষতি হয় নানা হে, ফল ফলাদির গাছ লাগাও, দেশের পরিবেশকে বাঁচাও, আশেপাশের পতিত জমি রেখো না রে আর ফেলি নানা হে। এই ছিল গানটি। সমীরের গানটা সবাই আনন্দের সাথে উপভোগ করলো। এরপর অবনী বলল, শিক্ষা ও সংস্কৃতির বিষয়ে আমি একটা গম্ভীরা গান লেখার চেষ্টা করেছি। এবার সে তার লেখা ও সুর করা গানটি গেয়ে শোনালো। লেখাপড়া, খেলাধুলা, খাওয়া দাওয়া যা করি, গান বাজনা আলকাপ, কবি গম্ভীরা, জারি সারি নানা হে, লুঙ্গি শার্ট পাঞ্জাবি শাড়ি এগুলোই হারগে সংস্কৃতি, কীর্তন পদাবলী বেহুলা লাচি মেয়েলি গীত গায় এখন নানা হে, হে নানা শিল্প সংস্কৃতিই হলো এই বাঙালির পরিচয় নানা হে। যাই হোক, এই গানটি সমীর আর অবনীর গানগুলো সবাই দলীয়ভাবে গাওয়ার চেষ্টা করলো। অর্থাৎ সমীর আর অবনী যে গানগুলো গিয়েছিল সেই গানগুলো আবার তারা পুনরায় দলীয়ভাবে গাওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে ইরা বলল, আমরা স্কুলে ফিরে শ্রেণীর সবাইকে নিয়ে গম্ভীর গানের পরিবেশনার একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারি। প্রকৃতি এবং পরিবেশ বিপর্যয় এবং শিক্ষা বিষয়ে অসচেতনতা তৈরির জন্য আমরা নিজেদের রচিত এই গানগুলো গম্ভীরা ভঙ্গির সাথে সাথে মিলিয়ে পরিবেশন করব। পরের দিন পঞ্চরত্ন রাজশাহীর বিখ্যাত সিল্ক তৈরির প্রক্রিয়াটি দেখতে চাইল। রেল স্টেশনে নেমেই তারা দেখেছে রেশম কারখানা ও সেরিকালচার বোর্ডের সাইনবোর্ড। তারা রায়হান ভাইকে বিষয়টা জানালে তিনি পরের দিন তাদের কারখানা দেখাতে নিয়ে যাওয়ার কথাটি জানালেন। এরপরে রয়েছে রাজশাহী সিল্ক। যাই হোক, আমরা রাজশাহী সিল্ক এই টপিকটি নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আজকের আলোচনা এ পর্যন্তই আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।